লেকটাউনে ৪৪ ফুটের মেসি মূর্তিটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। মূর্তিটি পড়ে গিয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য তড়িঘড়ি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মূর্তিটি নামানো নিয়ে কোনো রকম সিদ্ধান্তকে এখনো পর্যন্ত নেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করবো আরও একবার। যে ৪৪ ফুটের যে মেসির মূর্তি রয়েছে সেটি বিপজ্জনক অবস্থাতে রয়েছে গত ২-৩ দিন ধরে, এবং পিডব্লিউডির তরফে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে গিয়েছেন। তারা তাদের মতন করে এই মুহূর্তে কিছু কথাবার্তা সেরে নিচ্ছে এবং তারপরই দেখার যে আজকে এই মূর্তি অক্ষত অবস্থাতে সেখান থেকে নামানো বা পরবর্তীকালে বসানোর ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এই যে মূর্তি যেটা রয়েছে তার কোমরের অংশ থেকে চারদিক থেকে এরকমই মোটা নাইলনের দড়ি বেঁধে রাখা হয়েছে, যা চারদিকের অংশের যে মোটা স্ট্রাকচার রয়েছে বা নির্মাণ রয়েছে তার সাথে সম্পূর্ণ রকমভাবে এটাকে বেঁধে রাখা হয়েছে। তার কারণ গত ২-৩ দিন ধরে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে যেরকম দমকা বা ঝোড়ো হাওয়া হচ্ছিল, তার জেরে কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করা যায় যে মূর্তিটি একেবারে বিপজ্জনক অবস্থাতে মানে দুলছে, এবং এরপরই পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন। এর আগেও তারা বারবার এই জায়গাকে পরিদর্শন করে গেছেন এবং গতকালকে তারা দেখা যায় যে তারা পুরোপুরি বাধার সিদ্ধান্ত নেন যাতে কাজ শুরুর আগে কোনোভাবে বিপজ্জনক এই মূর্তির জেরে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। এবং এইভাবেই এই যে সামনের যে দিকের অংশ রয়েছে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ জুড়ে, সেখানে এরকমভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে গোটা যে পার্ক চত্বর রয়েছে সেটাকে ঘিরে রাখা হয়েছে লেকটাউন ঘোড়েমোড়ের কাছে। শুধুমাত্র তাই নয়, এর আগে পর্যন্ত এই ঠিক মূর্তির সামনে যে বেঞ্চ রয়েছে সেখানে মানুষজন এসে বসতেন বা বাচ্চারা এখানে খেলাধুলা করতেন। তো উদ্ভূত পরিস্থিতিতে তাদেরকে আপাতত এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। লেকটাউনের ঠিক এই মূর্তির যে পিছনের দিকে যে অংশ রয়েছে, যে একটা সার্ভিস রোড রয়েছে, সেই সার্ভিস রোডটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যা বাঙুর এভিনিউর দিকে যায় বা সেখান থেকে ফের লেকটাউন মোড়ের দিকে আসে। সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যে ছবি সন্দীপ সাধুকা দেখাচ্ছেন, তার পাশের যে লেন সেখান থেকে একমাত্র দ্বিমুখী সেই রাস্তা করে দেওয়া হয়েছে। এবং আজকে 10টার পর থেকে পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের তাদের আসার কথা ছিল, তাদের একটি টিম ইতিমধ্যে চলে এসেছেন। তাদের যারা সুপারভাইজার তিনিও এসে গিয়েছেন এবং এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে যে কীভাবে এই মূর্তিটিকে সরানো যায়। তার কারণ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র যেটা জানা যাচ্ছে যে একটা ঝোড়ো হাওয়া বা একটা ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এই সপ্তাহেতেই। ফলত সেই ঝড় বৃষ্টির আগে মূর্তিকে কী করে সরানো হতে পারে বা সেটাকে অক্ষত অবস্থায় কী করে নামানো হতে পারে, সেটা কিন্তু একটা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তারা কাজ করছেন। এবং সবথেকে বড় যে প্রতিবন্ধকতা, যে এই মূর্তি অক্ষত অবস্থাতে খোলার ক্ষেত্রে বা সরানোর ক্ষেত্রে যে রকম ক্রেন বা যেরকম ভারী ক্রেন ব্যবহার করা হয়, সেরকম ভারী ক্রেন কিন্তু এই যে পিছনে যে রাস্তাটা যেটা বন্ধ অবস্থাতে রয়েছে তার যে পরিসর সেখানে ঢোকানো সম্ভব নয়। সামনের এই যে একটা গোটা ফিল্ড দেখা যাচ্ছে বা মাঠ দেখা যাচ্ছে, সেখানেও কোন পরিস্থিতিতে সেই ক্রেন আনা যাবে বা কিভাবে সেই মূর্তিটিকে সরানো যাবে সেই যাবতীয় বিষয় তারা সিদ্ধান্ত নিচ্ছেন। তার কারণ এর ঠিক নিচের যে অংশ সেখানে একটা সাবওয়ে রয়েছে, যে সাবওয়ে থেকে লেকটাউনের এপার থেকে ওপারে যাওয়ার একটা বিষয়বস্তু রয়েছে। ফলত ক্রেন এনে এই মূর্তি সরানোর ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যাতে কোনোভাবে সেই সাবওয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ফলত সব মিলিয়ে এখন দেখার যে এই যে ৪৪ ফুট যে লিওনেল মেসির যে মূর্তি রয়েছে সেটাকে কী করে সরানো হবে এবং সেটাকে কী করে অক্ষত অবস্থাতে নামানো হবে বা পরবর্তী সময় মূর্তিটিকে কোথায় ইনস্টল করা হবে, গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন কিন্তু পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। ধন্যবাদ সুকান্ত। ৪৪ ফুটের এই বিশাল মেসির মূর্তি, যে মূর্তি অক্ষত অবস্থায় সরানোটাই কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ। আর এই নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষকে বলেছেন, শোনাবো। ধরুন মেসিকে নিয়ে এসে অপমান করা হলো, তার মূর্তি তৈরি হয়েছে সেখানেও কাটমানি খাওয়া হয়েছে। 1 বছর টিকবে না একটা মূর্তি? কি ধরনের চুরি হয়েছে, কি ধরনের অসম্মান! বিশ্ববিখ্যাত একটা ব্যক্তির মূর্তি আমরা বসালাম, সেটা ভেঙে পড়ছে আর এটা খবর হচ্ছে। খুবই লজ্জার জন্য। টিএমসি বাঙালির নাক কান সব কেটে দিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতার পালাবদলে বদলে গেল প্রশাসনিক বৈঠকের ছবিটাও। যা তৃণমূল আমলে দেখা যায়নি তা দেখা গেল বিজেপির আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রশাসনিক বৈঠকে কেন বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয় না, এই প্রশ্ন বারবার উঠছে। এটুকু রাজনৈতিক সৌজন্য দেখাতে কোথায় বাধে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনের পশ্চিমবঙ্গে দেখা গেল অভাবনীয় ছবি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল সাংসদ ও 6 জন তৃণমূল বিধায়ক। আমরা তো ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো।
মঙ্গলবার কল্যাণীতে একসঙ্গে 3টি জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হয়েছিল নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার 68 জন বিধায়ককে। আমন্ত্রিত ছিলেন তৃণমূলের 15 জন বিধায়ক। তাদের মধ্যে 6 জন বৈঠকে যোগ দিতে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। কল্যাণীর বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের পাশাপাশি দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল ও বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকদিন বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে বিরোধী দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে, এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। এই ছবি কি এই ইঙ্গিতই দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাচ্ছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরল রাজনৈতিক সৌজন্য। প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দেগঙ্গা, স্বরূপনগর, হারোয়া, বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়করা। আর এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, এটাই পরিবর্তন। তৃণমূল সরকার এখন অতীত, রাজ্যে এখন বিজেপি সরকার। আর মঙ্গলবার পরিবর্তনের এই রাজ্য সাক্ষী রইল কার্যত এক নজিরবিহীন ছবি। ফিরল রাজনৈতিক সৌজন্য। প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন তৃণমূল বিধায়করা। আমন্ত্রণ রক্ষাও করলেন কেউ কেউ। তৃণমূলের টিকিটে জিতে এবছরে প্রথম বিধানসভায় পা রেখেছেন দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ। পেয়েছেন 1 লক্ষেরও বেশি ভোট। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। দলের কাছ থেকে, দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। স্বরূপনগর থেকে 94,000-এর বেশি ভোট পেয়ে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক বীণা মণ্ডল এবং হারোয়া থেকে 1,17,000-এর বেশি ভোট পাওয়া আব্দুল মাতিনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিমও। এলাকার কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। এর ডাইরেকশন দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছে, এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের কাজটাই হবে। অন্যান্য রাজ্যে নিয়মিত দেখা গেলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ছবি নজিরবিহীন। ভালো দিন আসছে, নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই। সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। প্রশাসনিক বৈঠকে উপস্থিত সব দলের জনপ্রতিনিধি। এই ছবি কি নিয়মিত দেখা যাবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।